নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছিলেন বনফুলের লেখা উপন্যাস কিছুক্ষণ। আজ শোনাতে চলেছি এই উপন্যাসটির অন্তিম পর্ব। এই প্রসঙ্গে একটি কথা জানাতে ভীষণ ইচ্ছে করছে। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও এই কিছুক্ষণ বইটি ভীষণ ভালো লেগেছিল। সেটি আমি বইটি পড়তে পড়তে জানতে পেরেছি। আসুন শোনা যাক আজকের পর্বটি। স্নান সমাপন করিয়া উঠিয়াছি এমন সময় মনে হইল পুকুরের ওপারে এসে মেয়েটি যেন একা একা ঘুরিয়া বেড়াইতেছে। আমাকে বোধহয় দেখিতে পাই নাই। ওপারে একটা গাছের তলায় হেঁট হইয়া এক মনে কি যেন পুরাইতেছে। একটা কি যেন গাছ রইয়াছে ওপারে। সিক্ত কাপড়টি কাচিয়া গামছায় বাঁধিয়া ওপারের দিকে অগ্রসর হওয়া গেল। একটু দূরে গিয়াই বুঝলাম সেই মেয়েটি বটে। কাছাকাছি হইতে এই মেয়েটি আমার দিকে ফিরিয়া চাহিল। আমি নমস্কার করিলাম। মেয়েটি প্রতি নমস্কার করিয়া নীরব হইয়া রহিল। নীরবতা আমাকেই ভঙ্গ করিতে হইল। মেয়েটির বয়স কম, তাহাকে তুমি বলিতে ইচ্ছা করে, কিন্তু তাহার মুখে চোখে এমন কি একটা আছে যে বলতে বাধে। বলিলাম, এখানে একা একা কি করছেন? মেয়েটি হাসিয়া বলিল, জাম কুড়োচ্ছি। কেমন সুন্দর জাম দেখুন তো। সত্যই বেশ সুন্দর বড় বড় জাম। অনেকগুলি সংগ্রহ করিয়াছে দেখিলাম। খাবেন? নিন না। না, এখন আর খাবো না। আমাকে ভাত খেতে হবে এখানে গিয়ে। চান করতে এসেছিলাম। মেয়েটি মুচকি মুচকি হাসিয়া বলিতে লাগিল, আমার জাতের কথা টের পেয়ে গেছেন বুঝি। ফলের বেলায় তো দোষ নেই শুনেছি। আমার মা ঝুড়ি করে জাম, বুচি, কুল ফেরি করে বেড়াতেন। না না, সেজন্য নয়। আমার নিজের ওসব কোনো সংস্কার নেই। আচ্ছা, দিন দু চারটে, তা না হলে আপনার বিশ্বাস হবে না। জাম চিবাইতে চিবাইতে বলিলাম, এখানে একা একা কি করবে? চলুন স্টেশনের দিকেই যাওয়া যাক। মেয়েটি চুপ করিয়া রহিল। বাহ, ওই দিকে একটা কি সুন্দর জাম পড়ে রয়েছে দেখুন। থামুন, আনি ওটাকে। পাশেই একটা কাঁটা ঝোপের ভিতর একটা পাকা পুষ্ট জাম পড়িয়াছিল। মেয়েটি অতি সন্তর্পণে ঝুঁকিয়া হাত বাড়াইয়া সেটিকে হস্তগত করিল। বলিলাম, এবার চলুন তাহলে। আপনি যান, আমি এখন যাব না, একটু পরে আসছি। ইহার পর আমার চলিয়া আসাই উচিত ছিল, কিন্তু মাখনবাবুর বাড়ি হইতে মেয়েটির অকস্মাৎ অন্তর্ধানে মনে আঘাত পাইয়াছিলাম। অপ্রত্যাশিতভাবে ইহাকে আবার এখানে পাইয়া ছাড়িয়া যাইতে ইচ্ছা করিল না। মুচির মেয়ে, মুচির ঘরে এমন মেয়ে হয় তা আমার জানা ছিল না। মেয়েটির চোখে মুখে এমন একটা বুদ্ধির জ্যোতি রহিয়াছে, যাহা ভদ্র মেয়েদের মুখেও খুব বেশি দেখিয়াছি বলিয়া মনে হয় না। একটু ইতস্তত করিয়া আবার বলিলাম, মাখনবাবুর স্ত্রী আপনাকে ঠিক কি বলেছেন জানি না, কিন্তু আমাদের সাধারণ হিন্দু ঘরে প্রচলিত সংস্কার কাটিয়ে ওঠা সকলের পক্ষে সহজ নয়, এটা আপনার বোঝা উচিত। মেয়েটি তাড়াতাড়ি প্রতিবাদের সুরে বলিল, না না, মাখনবাবুর স্ত্রী আমাকে তেমন কিছু তো বলেননি। বললেই বা কি করতুম? মুচির মেয়ে হয়ে এদেশে এর চেয়ে আর বেশি কি সম্মান আশা করতে পারি বলুন? আমি বলিয়া ফেলিলাম, আপনাকে দেখে সত্যি কিন্তু মুচির মেয়ে বলে মনে হয় না, সত্যি বলছি। মেয়েটি গাছের উপাসটায় সরিয়া গিয়া ঝুঁকিয়া পড়িয়া বোধহয় আর একটা জাম কুড়াইতে গেল। তার মুখ দেখিতে পাইতেছিলাম না, রঙিন কাপড়ের প্রান্তটুকু শুধু দেখা যাইতেছিল। আমিও ঘুরিয়া গাছের উপাসটায় গেলাম। গিয়া বলিলাম, চলুন চলুন, এখানে একা নির্জন মাঠের মাঝে থাকা ঠিক নয়। নির্জন জায়গায় আমাদের পক্ষে নিরাপদ। কেন আপনি আমাকে শুধু শুধু বিপদের মধ্যে ডেকে নিয়ে যেতে চাইছেন? প্ল্যাটফর্মের উপর অসভ্য একদল ছেলে বিরক্ত করছিল, তাই দেখি আপনি নিয়ে গেলেন এক ভদ্রলোকের বাসায়। সেখান থেকেও ফিরে আসতে হলো। তার চেয়ে আমি এইখানে বেশ তো আছি। আপনি বেশ আছেন তা তো দেখতেই পাচ্ছি, তো আপনাকে এখানে এরকম ভাবে ফেলে রেখে যেতে আমার কেমন ইচ্ছে হচ্ছে না। না না, ও কিছু নয়, আপনি যান। আমার জন্য একটা কষ্ট স্বীকার করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। বেশ তো, ধন্যবাদ আপনার গ্রহণ করলাম, কিন্তু এবারে চলুন। আপনাকে এই মাঠের মাঝখানে একা ফেলে রেখে আমি যাব না। আপনি যদি না যান, এই আমিও বসলাম। বলিয়া নিকটস্থ একটি প্রস্তর খণ্ডের উপর বসিয়া পড়িলাম।
এটি যা মুখের মধ্যে ফেলিয়া দিয়া মেয়েটি হাসিয়া বলিল, আচ্ছা একগুঁয়ে লোক তো আপনি। আমার জন্য এতখানি কষ্ট স্বীকার আপনি কেন করছেন বলুন দেখি? হাড়িমুচির কত মেয়ে রাস্তায় ঘাটে কত ভাবে তো রোজ অপমানিত হচ্ছে। সকলের জন্য আপনি তো এতটা ব্যস্ত হন না, আমার জন্যই বা এতটা ব্যস্ত হতে আমি দেব কেন আপনাকে? একজন নিচ জাতিয়ার জন্য ব্যস্ত হওয়ার কারণই বা কি থাকতে পারে? জাত আপনার যাই হোক, তাতে কিছু এসে যায় না। আপনাকে নিজেদের সমশ্রেণীর বলে মনে হচ্ছে, তার প্রধান কারণ বোধহয় আপনি ফর্সা জামা কাপড় পরে রয়েছেন। আর কোনো কারণ নেই তো? প্রশ্নটা শুনিয়া মনে মনে একটু লজ্জা পাইয়া গেলাম। সে বলিলাম, কারণ হয়তো অনেকগুলিই আছে, সবগুলো নাই শুনলেন। কিছুক্ষণ নীরবে কাটিল। নিতান্তই ছাড়বেন না যখন চলুন তবে। চলুন। নির্জন মাঠের ভিতর দিয়া খররুদ্রে দুইজনে হাঁটিয়া চলিয়াছি। দুইজনেই নির্বাক। নীরবতাই ভাষাময় হইয়া উঠিয়াছে। হঠাৎ মেয়েটি আমাকে জিজ্ঞাসা করিল, আপনি করেন কি? আমি পড়ি। কি পড়েন? কোথায়? কলকাতায় মেডিকেল কলেজে ডাক্তারি করি। ও, সেই জন্যেই ঠিক ডায়াগনোসিস করেছেন। মেয়েটির মুখে ইংরেজি কথা শুনিয়া চমকাইয়া উঠিলাম। কিসের ডায়াগনোসিস? থাক, ও কিছু নয় বলিয়া একটু হাসিয়া মেয়েটি চুপ করিয়া গেল। আবার কিছুক্ষণ চুপচাপ কাটিল। কাহারও মুখে কথা নাই। একটু পরে মেয়েটি আবার কথা কহিল, আপনাকে একটা কথা বলছি, কাউকে বলবেন না কিন্তু। আপনি ঠিকই ধরেছেন, আমি মুচির মেয়ে নই, আমি কায়স্থের মেয়ে। দাঁড়াইয়া পড়িলাম। কায়স্থের মেয়ে? তবে আপনি নিজেকে মুচির মেয়ে বলে পরিচয় দিলেন কেন? শুনিয়া মেয়েটি একটু হাসিয়া বলিল, আপনি মহাভারত নিশ্চয়ই পড়েছেন। কুন্তিপুত্র কর্ণ চিরকাল নিজেকে অধিরথসুত বলে পরিচয় দিতেন, তা জানেন তো? আমারও অবস্থা অনেকটা তাই। কিরকম? দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন না, যেতে যেতে সব বলছি। চলিতে লাগিলাম। মেয়েটিও বলিতে লাগিল, আমার বাপ মায়ের নাম আমি বলব না, কোথায় আমাদের বাড়ি তাও আপনার জানবার দরকার নেই। এইটুকু শুধু জেনে রাখুন যে ভদ্র কায়স্থ ঘরে আমি জন্মগ্রহণ করেছিলাম। আমার মা উপর্যুপরি 10টি মেয়ে প্রসব করার পর আমাকে প্রসব করেছিলেন। আমাকে প্রসব করার সঙ্গে সঙ্গেই মা অজ্ঞান হয়ে যান। সেই সুযোগে আমার ঠাকুমা তখন নাকি আঁতুর ঘরেই আমাকে বিলিয়ে দেন, সেই ধাত্রী হারিণীকে। বাবারও নাকি তাতে মত ছিল। মায়ের জ্ঞান হবার পর মাকে জানানো হয় যে একটা মরা মেয়ে হয়েছিল এবং তা ফেলে দেওয়া হয়েছে। বলিয়া মেয়েটি হঠাৎ চুপ করিয়া গেল। তারপর? তারপর আর কি, আমি সেই একাদশ কন্যা। এরকম অসম্ভব কথা জীবনে কখনো শুনি না। মেয়েটি হাসিয়া জিজ্ঞাসা করিল, বিশ্বাস হচ্ছে না বুঝি? না হবারই কথা। এর একটি বর্ণ কিন্তু মিথ্যে নয়, খবরের কাগজে বেরিয়েছিল। বলিবার কিছু ছিল না। মনে হইতেছিল এসব প্রসঙ্গ না তুলিলেই বোধহয় ভালো হইত। মনে হইতেছিল মেয়েটিকে অবিশ্বাস করিতে পারিলে যেন বাঁচিয়া যাইতাম, কিন্তু অবিশ্বাস করিবার কোনো হেতু খুঁজিয়া পাইতেছিলাম না। সমাজকে তো চিনি। জিজ্ঞাসা করিলাম, হাড়ি আর মুচি এক নাকি? আপনি পরিচয় দিচ্ছেন মুচির মেয়ে বলে, অথচ বলছেন আপনার ঠাকুমা হারিণীকে। মেয়েটি মৃদু হাসিয়া উত্তর দিল, আপনি ভুল লাইন ধরেছেন। ডাক্তার না হয়ে উকিল হলে আপনার বেশি পসার হতো। ঠাকুমা বিলিয়ে দিয়েছিলেন হারিণীকে, হারিণী আবার আমাকে বিক্রি করে দেয় এক মুচিকে। মুচির বাড়িতেই আমি মানুষ হয়েছি, মুচি মায়ের দুধ খেয়েই আমার এই দেহ পুষ্ট। আমার কিন্তু একটা বিষয় খুব আশ্চর্য লাগছে, মুচির বাড়িতে আপনি এরকম শিক্ষা পেলেন কি করে? কেন, মুচিরা মানুষ নয় নাকি? মেয়েটির চোখে একটা ক্রূর ব্যঙ্গ যেন ক্ষণিকের জন্য মূর্ত হইয়া উঠিল। মানুষ নয় তা আমি বলছি না। এইসব মুচি ম্যাথরেরা আধমরা ভদ্রলোকেদের চেয়ে ঢের বেশি জীবন্ত, তা জানেন? তবে এটা ঠিক, মুচির ঘরে বরাবর থাকলে আমি লেখাপড়াও শিখতে পারতাম না, কিছুই না। ভাগ্যে খ্রিস্টান মিশনারিরা এদেশে এসেছিল, তাই আমাদের গতি হয়েছে। আপনি খ্রিস্টান নাকি? হ্যাঁ, আমি খ্রিস্টান। মিস মার্থা দাস এখন আমার নাম। আমি কিন্তু মুচির মেয়ে বলেই নিজের পরিচয় দিতে ভালোবাসি, বিশেষত হিন্দু সমাজে। মেয়েটির চোখের দৃষ্টিতে ক্ষণিকের জন্য একটা ব্যঙ্গের বিদ্যুৎ যেন চকমক করিয়া উঠিল। আপনার বাপ মা এখনো বেঁচে আছেন? না, তারা মারা গেছেন শুনেছি। অন্যান্য আত্মীয় স্বজন কে কোথায় আছেন জানি না।
খোঁজ নিতে প্রবৃত্তিও হয় না। খ্রিস্টান মিশনারিদের কাছেই আমি মানুষ, তাদেরই আশ্রয়ে ছেলেবেলাটা আমার মাদ্রাজ অঞ্চলে কেটেছে। শুধু ছেলেবেলা কেন, এদেশে আমি অল্প কয়েকদিনই হলো এসেছি। বাংলা ভুলে যাননি তো? আমাদের এক মিশনারি মেম সুন্দর বাংলা জানতেন। তিনি আমাকে বাংলা পড়িয়েছিলেন খুব যত্ন করে। তিনি বলতেন, আমি বাঙালির মেয়ে, বাংলাটা আমার ভালো করে শেখা উচিত। তার কাছে আমি বাইবেলও যেমন পড়েছিলাম, রামায়ণ মহাভারতও পড়েছিলাম। তার আগ্রহ উৎসাহ না থাকলে আমার বাঙালিত্ব এতদিনে লোপ পেয়ে যেত। জিজ্ঞাসা করিলাম, এদেশে আপনি ফিরে এসেছেন আবার কি সূত্রে? একটু দরকার আছে বলিয়া মেয়েটি একটু যেন লজ্জিত হইল। আমি আবার প্রশ্ন করিলাম, আপনি এই দেশের মেয়ে হয়ে মাদ্রাজে চলে গেলেন কি করে? সে অনেক কথা। আমার মুচি বাবা আর মুচি মা এদেশে অন্য সংস্থান না করতে পেরে মাদ্রাজের দিকে চলে যান একটা চাকরি পেয়ে। আমার বাবা জুতোর খুব ভালো কারিগর ছিলেন, সেখানেও কিন্তু তারা সুখে থাকতে পারেননি। আমার বাবা অত্যন্ত মাতাল ছিলেন, সে অনেক কথা। ক্রমে তার চাকরিটি গেল, মহা কষ্ট। শেষকালে এক পাদ্রীর অনুগ্রহে শেষ জীবনটা তারা একটু শান্তি পেয়েছিলেন। সেই সময় আমরা সবাই খ্রিস্টান হয়ে যাই। স্টেশনের নিকটবর্তী হইয়াছিলাম। মেয়েটি বলিল, এলাম তো আপনার সঙ্গে, এখন যাই কোথায় বলুন তো? সকলের ব্যবহার দেখে বড় কষ্ট পাই, সত্যি বলছি। নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা করে। আমি বলিলাম, আপনি মাখন বাবুর বাসাতেই আসুন না, তাতে কি হয়েছে? না না, মাফ করবেন, আমি এখন ওখানে যাব না, বিশেষত এখন আপনাদের খাওয়া দাওয়ার সময়। মেয়েটি সোজা প্ল্যাটফর্মের দিকেই আগাইয়া গেল। আমি মাখন বাবুর বাড়ির দিকে গেলাম। সেখানে গিয়া দেখি মাখন বাবু নিজেই রান্না করিতে লাগিয়া গিয়াছেন। আমার সাড়া পাইয়া বাহির হইয়া আসিলেন। ধোঁয়ায় দুই চক্ষু লাল, জল পড়িতেছে। কোমরে গামছা বাঁধা, কাপড়ে হলুদের ছোপ, হাতে হাতা। আমাকে দেখিয়া বলিলেন, আপনার দেরি দেখে একটু পায়েস চড়িয়ে দিলাম, হয়ে গেল বলে আর দেরি নেই, 10 মিনিটস। বলিয়া আবার তিনি ধুমাচ্ছন্ন রান্নাঘরে ঢুকিয়া পড়িলেন। রান্নাঘর হইতেই চিৎকার করিয়া বলিলেন, আমার ঘরের টেবিলের ওপর আয়নার চিরুনি আছে। ঘরে ঢুকিতেই মাখনবাবুর স্ত্রী ঘর হইতে বাহির হইয়া গেলেন। মনে হইল তিনি যেন শুইয়াছিলেন। শুনিলাম তাহার শরীর খারাপ। আহারাদির পর দেখা গেল বেলা 3টা বাজিয়াছে। পাবদা মাছের ঝাল সত্যই ভালো হইয়াছে। পান চিবাইতে চিবাইতে মাখনবাবু বলিলেন, আপনি একটু বসুন স্যার, আমি দেখে আসি রামদিন বেটা কদ্দূর কি করল। আপনি শুয়ে পড়ুন না ততক্ষণ। আমি একটু ইতস্তত করিয়া বলিলাম, আপনার স্ত্রীর খাওয়া হয়ে গেছে কি? তার শরীরটা ভালো না শুনলাম। হ্যাঁ, শরীরটা তেমন সুবিধের নেই বলছিল। এ তো পাশের ঘরটায় শুয়েছে, জ্বর টর এসেছে বোধহয়, ম্যালেরিয়া তো প্রায়ই ভোগে। আচ্ছা দেখি দাঁড়া বলিয়া মাখনবাবু পাশের ঘরে চলিয়া গেলেন। একটু পরে পাশের ঘর হইতেই আমাকে ডাকিলেন, শুনে যান। গেলাম, গিয়া দেখি মাখনবাবুর স্ত্রী জ্বরে অচৈতন্য হইয়া পড়িয়াছেন। কপালে হাত দিয়া দেখিলাম গা পুড়িয়া যাইতেছে। মাথায় জলপট্টি দিয়া হাওয়া করিতে বলিলাম। শশব্যস্ত হইয়া মাখনবাবু বলিলেন, সিরিয়াস বুঝছেন নাকি কিছু? না জ্বরটা একটু বেশি হয়েছে কিনা তাই ওরকম করে রয়েছেন। কুইন পাওয়া যাবে এখানে? ছিল তো আমার কাছে কয়েকটা গুলি, দেখি দাঁড়ান, ও ঘরে র্যাকটায় ছিল মনে হচ্ছে। আপনি আগে মাথায় জল দিয়ে ভালো করে বাতাস করুন, আমি দেখছি র্যাকটা খুঁজে। ফিরিয়া আসিয়া র্যাকটা খুঁজিয়া দেখিলাম একটি খালি কুইনিনের টিউব রইয়াছে, কুইনিন নাই। মাখনবাবু এই শুনিয়া ঘর হইতেই চিৎকার করিয়া বলিলেন, মাস্টার মশাই বাসায় পাওয়া সম্ভব। মাস্টার মশাইয়ের বাসাতে গেলাম, পাশের বাড়ি। সেখানে গিয়া দেখি মাস্টার মশাই বাসায় নেই, স্টেশনে গিয়াছেন। একটি 10 বছরের ছেলে বাসা হইতে বাহির হইয়া এই খবরটি দিল। তাহাকে বলিলাম যে মাখনবাবুর স্ত্রীর খুব জ্বর হইয়াছে, বাড়িতে যদি কুইনিন থাকে একটু চাই। খোকা বাড়ির ভিতর চলিয়া গেল এবং একটু পরেই কুইনিন পিল কয়েকটা লইয়া হাজির হইল। প্রায় সঙ্গে সঙ্গেই দেখিলাম একটি আধময়লা কাপড় পরা আধঘণ্টা দেওয়া মহিলাও বাহির হইলেন এবং একটু দূরে আমার পিছু পিছু আসিতে লাগিলেন। মাস্টার মশাইয়ের স্ত্রী বোধ হয়। ফিরিয়া দেখি মাথায় জল দেওয়াতে বিনুর জ্ঞান হইয়াছে। মাখনবাবু প্রাণপণ শক্তিতে হাওয়া করিয়া চলিয়াছে। পেলেন কুইনিন স্যার? হ্যাঁ পেয়েছি। মাস্টার মশাই হলো লক্ষ্মীর ভান্ডার, এই যে স্বয়ং লক্ষ্মীও এসে হাজির হয়ে গেছেন দেখছি।
আসুন বৌদি, চাঙ্গা করে তুলুন, এসব আমার কর্ম নয়। বলিয়া মাখনবাবু উঠিয়া দাঁড়াইলেন এবং মাস্টার মশাই স্ত্রী বিনুর শিয়রে গিয়া বসিলেন। ব্যাস, নিশ্চিন্তে, এবার দেখা যাক রামদিন বেটা কদ্দূর কি করলে। হ্যাঁ, কুইনিনটা কি এখনই দিয়ে দিতে হবে? দিলেই ভালো হয়, দুটো পিল দিন। আমার হাত হইতে কুইনিনের পিলগুলি লইয়া মাস্টারমশাই স্ত্রীর হাতে সেগুলি দিয়া মাখনবাবু বলিলেন, শুনলেন তো, দুটো পিল দিয়ে দিন এক্ষুনি, জাস্ট নাও, বুঝলেন? মাস্টারমশাই স্ত্রী ঘাড় কাত করিয়া জানাইলেন যে তিনি বুঝিয়াছেন এবং ফিসফিস করিয়া বলিলেন যে আমরা বাহিরে গেলেই তিনি পিল দুইটি খাওয়াইয়া দিবেন। মাখনবাবু আমাকে বলিলেন, চলুন স্যার, তবে বাইরে যাই, বৌদি এসে গেছেন যখন, তখন আর কিছু দেখবার দরকার নেই। কিছুক্ষণ পরে চাই কি উনি চাও খাইয়ে দেবেন আমাদের। ফিসফিস করিয়া বৌদি আবার বলিলেন, ও বাড়িতে যান না, চায়ের জল বসানোই আছে, খোকনকে বললেই সেসব ঠিক করে দেবে। সস্মিত দৃষ্টিতে মাখনবাবু আমার দিকে চাহিয়া বলিলেন, শুনলেন তো, চলুন আমরা বাইরে যাই। বলিয়া আমি মাখনবাবুকে টানিয়া বাহিরে লইয়া আসিলাম। মাখনবাবু বলিলেন, রামদীপ বেটা কদ্দূর কি করলে একবার দেখতে হচ্ছে। বেটাকে একটা টাকা দিয়েছি তো অনেকক্ষণ হলো। কেন? ড্রাইভার বেটাকে যদি ফুসলে ফাসলে মদ খাওয়াতে পারে। হঠাৎ আমার মনের ভিতরটাতে কে যেন একটা মুছুট দিয়া গেল। এই চক্রান্তে সত্যই যদি ড্রাইভারের চাকরিটা যায়, আমি অনর্থক ইহার মধ্যে নিজেকে জড়াইলাম কেন? নিতান্ত নিরীহ একটা লোককে ষড়যন্ত্র করিয়া এমন ভাবে। কি ভাবছেন স্যার? কিছু। এমন সময় দূরে দেখা গেল সেই মারোয়ারি ভদ্রলোক দাঁড়াইয়া আছেন। আমাদের দেখিয়া আবার সেলাম করিলেন। ইহার কথা ভুলিয়া গিয়াছিলাম, সব মনে পড়িয়া গেল। মাখনবাবুকে বলিলাম, আবার এক ফ্যাসাদে পড়েছি মশাই। কি ফ্যাসাদ? আনুপূর্বিক সমস্ত ঘটনা মাখনবাবুকে বলিলাম। মাখনবাবু নির্বিকার চিত্তে বলিলেন, কত টাকা দিতে চায়? সে দরদস্তুর তো করিনি। টাকা নেবেন নাকি সত্যি? সার্টেনলি, টাকা পেলে ছাড়তে আছে। বলিয়া মাখনবাবু হাতছানি দিয়া তাহাকে ডাকিলেন। মারোয়ারি ভদ্রলোকও ইহারই জন্য ওত পাতিয়াছিলেন বলিয়া মনে হল। আমি বলিলাম, আপনারা তাহলে কথাবার্তা চালান, আমি প্ল্যাটফর্মটার খবর নিয়ে আসি একবার। সেই মেয়েটি আবার ফিরে এসেছে, জানেন তো? কোন মেয়েটি? সেই মুচির মেয়ে? হ্যাঁ। কেমন করে জানলেন আপনি? উদ্ধারে ছিল, আমার সঙ্গে ফিরে এসেছে, প্ল্যাটফর্মের দিকে গেছে। খবর দিয়ে আসি একবার। মুচির মেয়েকে নিয়ে আর অত বেশি মাখামাখি করবেন না, ওসব টেন্ডেন্সি ছাড়ুন, মরুক ঘেউ। না, মাখামাখি করবো কেন? আপনি শেঠজির সঙ্গে ততক্ষণ আলাপ করুন না, আমি এখনই ফিরে আসছি। শেঠজি আসিয়া পড়িয়াছিলেন। মাখনবাবু তাহার সঙ্গে কথাবার্তা কহিতে লাগিলেন। আমি প্ল্যাটফর্মের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িলাম। প্ল্যাটফর্মে ঢুকিয়া একটা হাসির হরড়া শুনতে পাইলাম। দেখিলাম সেই ছোকরার দল হাসিতেছে। হাসির উপকরণ এবারে তাহারা নিজেরাই সংগ্রহ করিয়াছে। তাহাদের নিজেদের মধ্যে একজনকে দেখিলাম ঘোমটা দিয়া বউ সাজিয়া বসিয়া আছে। তাহার সম্মুখে একটি ছোকরা অঙ্গভঙ্গি সহকারে গাহিতেছে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। বাকি সকলে হো হো করিয়া হাসিতেছে। একটু দূরে একটা গাছতলায় দেখিলাম সেই ইন্ডিয়ান খ্রিস্টান দম্পতি বেশ গুছাইয়া বসিয়াছেন। একটা বেতের বাক্স হইতে খাদ্যদ্রব্যাদি বাহির হইয়াছে, পাউরুটি, মাখন এবং একটা জ্যামের শিশি। দূর হইতেই বেশ দেখা যাইতেছে। লাল চোঙওয়ালা একটি সস্তা গ্রামোফোনে একটা বিলিতি প্রচলিত গদ তাহারা ভোজন ব্যাপারে ইউরোপীয় আবহাওয়া সৃষ্টিরও প্রয়াস পাইয়াছেন দেখিলাম। কতগুলি অর্ধনগ্ন গ্রাম্য বালক বালিকা কিছু দূরে দলবদ্ধভাবে দাঁড়াইয়া খ্রিস্টান দম্পতির সঙ্গীতময় ভোজন বিলাস সবিস্ময়ে নিরীক্ষণ করিতেছে। সেই মেয়েটিও সেখানে গিয়া হাজির হইয়াছে দেখিলাম। ধর্মগত মিল থাকাতে আলাপ পরিচয় বেশ একটা হৃদ্যতা ফুটিয়া উঠিয়াছে বলিয়া মনে হইল। উহাদের নিকট যাওয়া সঙ্গত হইবে কিনা চিন্তা করিতেছি, এমন সময় মাখনবাবু ঊর্ধ্বশ্বাসে আসিয়া বলিলেন, একটু তাড়াতাড়ি আসুন স্যার, বড় বিপদে পড়েছি, রামদিন বেটাকে পাওয়া যাচ্ছে না, অথচ আমাদের এনকোয়ারিং অফিসার এখনই আসছেন ট্রলি করে। ড্রাইভারটারও পাত্তা নেই। আমি তার কি করব? আহা, আসুন না আমার সঙ্গে, ওদিকে চাও হয়ে গেছে, নিন একটা সিগারেট নিন, মাথা ঠিক রাখুন এ সময়। আপনি ঘাবড়ালেই তো গেছি আমরা।
বলিয়া তিনি ফস করিয়া একটা দিয়াশলাই জ্বালাইয়া ধরিলেন। আসুন স্যার, চলুন, নো টাইম টু লুজ। মহা বিপদে পড়িয়াছি এই ভদ্রলোককে লইয়া, অথচ এড়াইবার উপায় নাই। গেলাম সঙ্গে। বাহিরে আসিতে এই কনুই দিয়ে আমাকে একটা খোঁচা দিয়া মাখনবাবু সহাস্যে বলিলেন, টোপ গিলিতং। তার মানে? তার মানে শ্রীমান ড্রাইভার চন্দ্র খুব টেনে বেহুশ হয়ে পড়ে আছেন ওই ওদিককার ঘুমটির ধারে। আপনার প্ল্যান কোয়াইট সাকসেসফুল। রামদিন কোথায়? চা করছে, আসুন। আপনার স্ত্রী কেমন আছে? তিনিও অল রাইট। বললাম তো, বৌদি যখন গেছেন তখন নো ফিয়ার। নিজেকে আবার কেমন যেন অপরাধী মনে হইতে লাগিল। ড্রাইভারটা যদি চাকরি যায়, এই কি ষড়যন্ত্রের মধ্যে নিজেকে অনর্থক জড়াইলাম। ওদিকে নয় স্যার, এদিকে আসুন, চা হচ্ছে মাস্টারমশাইয়ের বাসায়। উভয়ে মাস্টারমশাইয়ের বাসাতে প্রবেশ করিলাম। প্ল্যাটফর্মের কোলাহলটা যেন হঠাৎ বাড়িয়া উঠিল। সাহেব এলো বোধ হয়। মাখনবাবু উদ্বিগ্ন মুখে উঠিয়া পড়িলেন। মাস্টার মহাশয় ঊর্ধ্ব নেত্র হইয়া চক্ষু মিটমিট করিতে লাগিলেন। আমি বলিলাম, আপনারা বসুন, আমি দেখি আসি চট করে ব্যাপারটা কি। মাখনবাবু বলিলেন, যাওয়ার সময় আপনি রামদিনকে একটু পাঠিয়ে দিয়ে যান তো, একটু শিখিয়ে পড়িয়ে রাখা দরকার বেটাকে। আমি বাহিরে আসিয়া দেখিলাম রামদিন দাঁড়াইয়া আছে। তাহাকে ভিতরে যাইতে বলিয়া সোজা প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হইয়া গেলাম। প্ল্যাটফর্মে গিয়া যাহা দেখিলাম তাহাতে আমার ধৈর্যচ্যুতি ঘটিল। দেখিলাম সেই খ্রিস্টান মেয়েটিকে ঘিরিয়া আবার সেই অবশিষ্ট যুবক দল মহা কলরব শুরু করিয়াছে। আমি আগাইয়া আসিয়া বলিলাম, আবার আপনারা ওকে অপমান করছেন? সেই ট্যারা ছোকরাটি ছিল। সে আগাইয়া আসিয়া বলিল, কিছু অপমান করেনি মশাই, ফিরে যেতে যেতে ওর গায়ে আমার একটু গা ঠেকে গিয়েছিল। এই হঠাৎ আমাকে গালাগালি দিয়ে বললেন ইডিয়েট। আমি বরং ভালোভাবে বললাম, দয়াময়ী, রাগ করছো কেন? দয়া করো, দয়া পরম ধর্ম। বলিয়া ছোকরা ফিক করিয়া একটু হাসিয়া ফেলিল। ছোকরার মুখের হাসির উপরই একটি প্রকাণ্ড চর বসাইয়া দিলাম। আর একটি ছোকরা প্রতিবাদ করিতে যাইতেছিল, তাহাকেও এক ঘা দিলাম। ছিছি, মারামারি করবেন অসৎ লোকদের সঙ্গে, আসুন, বাইরে আসুন। আমার রুদ্রমূর্তি দেখিয়া ভীরুর দল ছত্রভঙ্গ হইয়া পড়িয়াছিল। আরো নানা লোক আসিয়া ভিড় করিয়া দাঁড়াইয়া নানারূপ প্রশ্নে আমাকে বিব্রত করিয়া তুলিল। আমি এদিক ওদিক চাহিয়া মেয়েটিকে দেখিতে পাইলাম। একটু দূরে দেখিলাম লাল কোট পরিয়া সে পেটে ভদ্রলোকটি আমার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া আরো 2-3 জন লোককে কি যেন বলিতেছেন। আমার সহিত চোখাচোখি হতেই তিনি চুপ করিয়া গেলেন এবং মুখে একটা হাসি টানিয়া আনিয়া বলিলেন, নমস্কার দারোগা বাবু, এবং সরিয়া দাঁড়াইলেন। মেয়েটি কোন দিকে গেল দেখেছেন? তিনি অঙ্গুলে নির্দেশ করিয়া দেখাইয়া দিলেন যে মেয়েটি গেট দিয়া বাহির হইয়া গিয়াছে, এবং তাহার পর আমার দিকে পিছন ফিরিয়া বিপরীত দিকে অগ্রসর হইয়া গেলেন। পুলিশের লোকের সহিত বেশি বাক্যালাপ করাটা তিনি নিরাপদ বিবেচনা করিলেন না বোধ হয়। বাহিরে গেলাম। বাহিরে গিয়া এই মাখন বাবুর সঙ্গে দেখা। সাহেব এলো নাকি? না। সে মেয়েটি কোথায় গেল দেখেছেন? হ্যাঁ, সে তো আমার বাসায় গিয়ে ঢুকলো ফের। আমি দাঁড়িয়েছিলাম মশাই, কিছু বলতে পারলাম না। মহা মুশকিল হলো দেখছি, যার জন্ম আর কিছু রইল না। এমন সময় হঠাৎ 3 জন সাহেব আসিয়া হাজির। একজনের কাঁধে রক্তাক্ত একটা বুড়ি। এ কি কাণ্ড! সাহেবরা প্রথমেই আসিয়া জিজ্ঞাসা করিল, নিকটে কোনো ডাক্তার আছে কিনা, কাছাকাছি হাসপাতালই বা কত দূর। মাখনবাবু শশব্যস্ত হইয়া মাস্টার মহাশয়কে ডাকিয়া দিলেন। সাহেবের নাম শুনিয়া মাস্টার মহাশয় তাড়াতাড়ি টুপিটা মাথায় দিয়া হাত কচলাইতে কচলাইতে আসিয়া হাজির হইলেন। আমি একটু দূরে দাঁড়াইয়া ইহাদের কথাবার্তা শুনিতে লাগিলাম। সাহেবরা 3 জন সেই ফার্স্ট ক্লাসের যাত্রী, নিকটবর্তী ঝিলে পক্ষী শিকার করিতে গিয়াছিলেন। এই ঘুঁটে কুড়ানি বুড়িটা ঝিলের ধারে গোবর কুড়াইয়া বেড়াইতেছিল। এক সাহেবের গুলি লক্ষ্যভ্রষ্ট হইয়া বুড়িকে লাগিয়াছে। সাহেবরা মহাব্যস্ত হইয়া উঠিয়াছেন। স্টেশন মাস্টারকে বলিতেছেন শুনিলাম, যত টাকাই খরচ হোক না কেন বুড়িকে বাঁচাইবার চেষ্টা করিতে হইবে। হাসপাতাল কত দূর? মাস্টার মহাশয় জানাইলেন, প্রায় মাইল 4 দূরে একটি সরকারি হাসপাতাল আছে। সাহেবরা আবার জিজ্ঞাসা করিলেন, কাছাকাছি আর কোনো মেডিকেল হেল্প পাওয়া সম্ভব কিনা? আর কোনো ডাক্তার নাই। মাখনবাবু হঠাৎ আগাইয়া আসিয়া বলিলেন, হিয়ার ইজ ওয়ান মেডিকেল কলেজ স্টুডেন্ট স্যার, ভেরি এক্সপার্ট। আমাকে আগাইয়া আসিতে হইল। বুড়িকে পরীক্ষা করিয়া বুঝিলাম যে
যদিও আঘাত গুরুতর, কিন্তু হাসপাতালে লইয়া গিয়া উপযুক্ত চিকিৎসাদি করিলে বাঁচিয়া যাওয়াও অসম্ভব নহে। বাহিরে ইহার চিকিৎসা হইতে পারে না, বিশেষত এ স্থানে। এই কথা শুনিবা মাত্র একটি কুলিকে সঙ্গে লইয়া সাহেব 3 জন 4 মাইল দূরবর্তী হাসপাতাল অভিমুখে পদব্রজে রওনা হইয়া গেলেন। পালকি কিংবা ডুলি না পাওয়া যাওয়াতে বুড়িকে কাঁধে করিয়াই তুলিয়া লইয়া গেলেন। তাহারা চলিয়া গেলে মাখনবাবু বলিলেন, দেখলেন শালার বেটাদের কাণ্ড? মাস্টার মহাশয় ঊর্ধ্বনেত্র মিটমিট করিয়া বলিলেন, পুলিশ কেস হলে আবার সাক্ষী ফাক্ষী দিতে না, এক ভারী হাঙ্গামায় পড়া গেল দেখছি। এমন সময় স্টেশন প্ল্যাটফর্মে আবার একটা কলরব শোনা গেল। রামদিন ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়া খবর দিল যে ট্রলি করিয়া 2 জন সাহেব আসিয়াছেন। মাস্টার মশাই টুপি পরাই ছিল। তিনি সোজা চলিয়া গেলেন। মাখনবাবুও পিছু পিছু গেলেন, আমিও গেলাম। একজন খাঁটি শ্বেতাঙ্গ, আর একজন ব্রাউন রঙের। তবে ব্রাউন রঙের হইলেও তিনি একজন পদস্থ অফিসার, তাহা মাস্টার মশাই ও মাখনবাবুর ব্যবহারে বোঝা গেল। মাস্টার মশাই দেখিলাম হাত কচলাইতেছেন ও ভুল ইংরেজিতে বলিতেছেন যে দোষ ড্রাইভারের। সে লোকটা মাতাল অবস্থায় সিগন্যাল অগ্রাহ্য করিয়া ফুল ফোর্সে স্টেশনে ট্রেন ইন করাইয়াছিল। শ্বেতাঙ্গ সাহেবটি মুখ হইতে পাইপ নামাইয়া জিজ্ঞাসা করিলেন, কোন যাত্রীর জখম হইয়াছে কিনা? হয় নাই শুনিয়া নিশ্চিন্ত মনে তিনি জিজ্ঞাসা করিলেন, ড্রাইভার কোথায়? মাখনবাবু বলিলেন, সে মত্ত অবস্থায় গুমটির ধারে রাস্তায় শুইয়া আছে। ট্রেন ডিরেল হইবার পর সে ক্রমাগত মদ খাইতেছে। সাহেব বলিলেন, লেট আস সি হিম। সকলে অগ্রসর হইলাম। গেট হইতে বাহির হইয়া কিছু দূরে অগ্রসর হইয়াছি, এমন সময়ে মাখনবাবুর বাসা হইতে সেই খ্রিস্টান মেয়েটি বাহির হইয়া সানন্দে বলিয়া উঠিল, হ্যালো পল, ইউ আর হিয়ার? বাই গড, হ্যাভ ইউ বিন ট্রান্সফার্ড? মার্থা, হোয়াটস ব্রিং ইউ হিয়ার? আই ওয়াজ অন মাই ওয়ে টু ইউ। ব্রাউন রঙের সাহেবটি সবিস্ময়ে দাঁড়াইয়া পড়িলেন। মার্থা তখন আসিয়া সোচ্ছ্বাসে বর্ণনা করিতে লাগিল যে তাহাকে আশ্চর্য করিয়া দিবার অভিপ্রায়ে কোনো খবর না দিয়াই তাহার কাছে যাইতেছিল, পথে এই বিপদ। তাহার পর তাহারা গল্প করিতে করিতে আগাইয়া গেল। তাহাদের কথাবার্তা শুনিতে পাইলাম না। শ্বেতাঙ্গ সাহেবটিও দেখিলাম সহাস্য মুখে হ্যাটটা একটু খুলিয়া মার্থাকে অভিবাদন করিলেন। মাখনবাবু চুপি চুপি আমার কানে কানে বলিলেন, সারলে দেখছি স্যার, ওই সাহেব হচ্ছে PWI। এই মেয়েটার সঙ্গে বেশ ভাব আছে দেখছি, মাগি আমাদের নামে না লাগায়। আমি কোনো উত্তর দিলাম না, আমার কিছু ভালো লাগিতেছিল না। গুমটির নিকট পৌঁছিয়া দেখা গেল ড্রাইভার রাস্তার ধারে শুইয়া আছে, পাশে একটা মদের বোতলও রহিয়াছে। তাহার একজন অর্ধমত্ত সঙ্গী তাহার নিকট বসিয়া তাহাকে উঠাইবার বৃথা চেষ্টা করিতেছে। ড্রাইভার কিন্তু বেহুশ, শুধু বিড়বিড় করিয়া কি বলিতেছে। কাছেই একটা ঝোপের ধারে দেখিলাম সেই ফুটফুটে বেনি দোলানো মেয়েটি সন্তর্পণে পা বাড়াইয়া একটা প্রজাপতি ধরিবার চেষ্টা করিতেছে। সহসা এতগুলি লোকের সমাগমে সে অন্যমনস্ক হইয়া গেল, প্রজাপতি উড়িয়া গেল। সাহেবরা গিয়া ড্রাইভারকে দেখিতে লাগিলেন। ভাঙা হিন্দিতে শ্বেতাঙ্গ সাহেবটি ড্রাইভারের সঙ্গীটিকে প্রশ্ন করিলেন, ড্রাইভার কখন হইতে মদ খাইতেছে? সে সত্য কথাই বলিল। সে বলিল, এখানে ট্রেন ডিরেল হইবার পর তবে তাহারা মদ খাইয়াছে। স্টেশনের পয়েন্টসম্যান রামদিন সাক্ষী আছে। স্টেশন মাস্টার চক্ষু মিটমিট করিয়া ইংরেজিতে বলিলেন, অল ফলস। অবিশ্বাস করিবার কিছু ছিল না। হঠাৎ সেই ব্রাউন রঙের সাহেবটি মাখনবাবু আমার দিকে ফিরিয়া ইংরেজিতে বলিলেন, এই বিপদে আমরা তাহার বাগদত্তা পত্নীর প্রতি যে সদ্ব্যবহার করিয়াছি তাহার জন্য তিনি আমাদের নিকট কৃতজ্ঞ। ওই মেয়েটি ইহার বাগদত্তা পত্নী? মাখনবাবুর চক্ষু কপালে উঠিল। তিনিও মাস্টার মহাশয় উভয়ই নত হইয়া এখন তাহাকে সেলাম করিলেন। সাহেবেরা কার্য শেষ করিয়া আবার স্টেশনের দিকে ফিরিলেন। মাখনবাবুকে বলিলাম, আমি একটু বেরিয়ে আসি, আপনারা যান। সকলে চলিয়া গেলেই আমি ড্রাইভারের সেই মুসলমান সঙ্গীটিকে জিজ্ঞাসা করিলাম, ওই সবুজ ওড়না পরা মেয়েটি কাহার? মেয়েটি দেখিলাম একটু দূরে আবার প্রজাপতি ধরিবার চেষ্টা করিতেছে। লোকটি বলিল, মেয়েটি এই ড্রাইভারেরই মা মরা মেয়ে। বাপ যখন যেখানে যায় প্রায়ই মেয়েটিকে সঙ্গে করিয়া লইয়া যায়। সংবাদটা শুনিয়া কেমন যেন হইয়া গেলাম। অজ্ঞাতসারে ইহার কি সর্বনাশটাই করিয়াছি। একবার ভাবিলাম সমস্ত কথা প্রকাশ করিয়া দিই, কিন্তু মাখনবাবুর কথা স্মরণ করিয়া তাহা পারিলাম না।
অন্যমনস্কভাবে মাঠের দিকে অগ্রসর হইলাম। কতক্ষণ হাঁটিয়াছিলাম খেয়াল ছিল না। সন্ধ্যা অনেকক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছিল। হঠাৎ এক নিস্তব্ধ প্রান্তরের মধ্যে আসিয়া পড়িলাম। জটিল শাখা প্রশাখাময় বিরাট কি একটা গাছ দূরে দাঁড়াইয়াছিল। কৃষ্ণপক্ষের চন্দ্র তাহার আড়ালে উঠিতেছে দেখিতে পাইলাম। কোথাও একটু বসিতে পাইলে যেন বাঁচিতাম। পা দুইটা ব্যথা করিতেছিল। ধীরে ধীরে গাছটার দিকে অগ্রসর হইলাম। গাছের নিকটবর্তী হইতেই তীক্ষ্ণ তীব্র স্বরে অন্ধকারকে চিরিয়া একটা শকুনি ডাকিয়া উঠিল। ডানার ঝটফট শুনিয়া বুঝিলাম এই গাছেই বোধহয় শকুনিদের বাসা আছে। দূরে কোথায় একটা ফিউ ডাকিতে লাগিল। গাছটার ওপাশে গিয়া দেখি একটা উঁচু মতো ঢিবি রহিয়াছে। তাহাতেই উঠিয়া বসিয়া পূর্ব দিগন্তে চাহিয়া রহিলাম। চাঁদ উঠিতেছে, আকাশে মেঘের চিহ্ন নাই। ফাঁকা মাঠে ঝিরঝির করিয়া সুন্দর বাতাস বহিতেছে। একটু ভয় ভয় করিতেছিল, তবু কিন্তু ভালোই লাগিতেছিল। চাঁদ আরেকটু উঠিলে দেখিতে পাইলাম একটু দূরে একটা ছোট নদীও রহিয়াছে। ঢিবি হইতে নামিয়া সেই দিকেই গেলাম। শীর্ণস্রোতা নদীটির উপর ক্ষীণ জ্যোৎস্না পড়িয়া সেই নির্জন প্রান্তরে এমন একটা শোভার সৃষ্টি হইয়াছিল, যাহা দেখিয়া আমি মুগ্ধ হইয়া গেলাম। সেই নদীর ধারে একটি ফাঁকা জায়গা বাছিয়া বসিলাম। হঠাৎ সমস্ত আকাশ উদ্ভাসিত করিয়া প্রকাণ্ড উল্কাপাত হইয়া গেল। সমস্ত মাঠটা আলোকিত হইয়া উঠিল। সমস্ত দিনের অবসাদে শরীর মন ক্লান্ত। মাঠের মাঝে হাওয়াটুকু বেশ মিষ্ট লাগিতেছিল। লম্বা হইয়া শুইয়া পড়িলাম। ভাবিলাম একটু বিশ্রাম করিয়া স্টেশনের দিকে যাওয়া যাইবে। নিদ্রাভঙ্গ হইলে চাহিয়া দেখি একটু দূরে দাউ দাউ করিয়া আগুন জ্বলিতেছে। কাছেই কতগুলি লোক বসিয়া আছে। তাড়াতাড়ি উঠিয়া পড়িলাম। লোকগুলির নিকটে গেলাম। ইহারা মরা পোড়াইতেছে। যাহা জ্বলিতেছে তাহা চিতা। আমি এতক্ষণ শ্মশানে শুইয়াছিলাম। রাত্রি কত হইয়াছে? একজন বলিল, 12টা হবে। 12টা? স্টেশনের দিকে তাড়াতাড়ি অগ্রসর হইলাম। স্টেশনে পৌঁছিয়া দেখি চারিদিক নিস্তব্ধ। মাখনবাবু বসিয়া টেলিগ্রাফ যন্ত্রে টক্কাটরে করিতেছেন। সমস্ত যাত্রীদের লইয়া ট্রেন চলিয়া গিয়াছে, একজনও নাই। আমি নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। যাহাদের লইয়া সমস্ত দিন এত উৎসাহে, এত আগ্রহে, এত সত্য মিথ্যার জাল বুলিতেছিলাম, তাহারা অতর্কিতে এমন করিয়া ফেলিয়া গেল। আর জীবনে দেখা হইবে না। ধীরে ধীরে মাখনবাবুর কাছে গেলাম। মাখনবাবু বলিলেন, অনেকক্ষণ আপনি বেড়ালেন তো স্যার। আপনারও ট্রেন এলো বলে সিগন্যাল দিয়েছে। আপনার জন্য রুটি করিয়ে রেখেছি, খাবেন কি? সময় কিন্তু নেই। থাক, দরকার নেই। আচ্ছা, ওয়েট আ মিনিট, আপনার সঙ্গে খাবারগুলো বেঁধে দিই না হয়। শশব্যস্ত হইয়া মাখনবাবু চলিয়া গেলেন। আমি একা নির্জন প্ল্যাটফর্মে সিগন্যালটার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিলাম। ওই ট্রেন আসিতেছে, একটু পরেই আমিও আর এখানে থাকিব না। শেষ হলো বনফুলের লেখা এই ভিন্ন ধরনের উপন্যাস কিছুক্ষণ। আপনাদের এই কিছুক্ষণ উপন্যাসটি কেমন লাগলো সম্ভব হলে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার পাঠ আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।